হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ট্রাভেল ব্লগে। সকাল সকাল চলে আসলাম সিলেটের কদমতলী বাস স্ট্যান্ডে। আর আজকের গন্তব্য আমাদের জাফলং। জাফলং যাওয়ার পথে সিলেটের আরও বেশ কিছু জায়গা আমরা ভিজিট করব, কিন্তু মেইন গন্তব্য থাকবে আমাদের জাফলং। তাহলে চলুন আমরা শুরু করি আমাদের আজকের ভ্রমণ। পূর্বে আমাদের রিজার্ভ করা সিএনজি আমাদের হোটেলের সামনে চলে আসে সকাল 8টায়। আর সেই সিএনজিতে করে আমরা প্রথম চলে আসি সিলেটের লন্ডন পাড়ায়, যেটি এখানের ভ্যালি সিটি নামে পরিচিত। তাই আপনারা আপনাদের ভ্রমণের শুরুতেই এই জায়গাটি ভিজিট করে যেতে পারেন। আমরাও সিএনজি করে এই জায়গাটি ভিজিট করে আবার আমাদের নেক্সট গন্তব্যের দিকে এগিয়ে যাই। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজারে। এটি সিলেট শহরের অন্যতম একটি স্থাপনা। আপনারা জেনে থাকবেন হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি ছিলেন মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে আসা ইসলাম প্রচারক শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির ভাগ্নে এবং প্রধান অনুসারী। মাজার এরিয়াতে অবশ্যই সবাই পবিত্রতা বজায় রাখবেন। এটি হচ্ছে মাজার শরীফের ভেতরের অংশ, এবং মাজার এরিয়াতে ঢোকার সময় অবশ্যই আপনারা জুতা নিচে রেখে আসবেন, অথবা এখানে একটি নির্দিষ্ট স্থান আছে, সেখানে আপনারা চাইলে জুতা রাখতে পারেন। হজরত শাহজালাল দরগা থেকে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকায় একটি বড় টিলার উপর হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের অবস্থান। মাজারের ভেতরে বেশ কিছু জায়গায় লেখা আছে মাজারে সিজদা দেয়া নিষেধ। এই বিষয়টি আপনারা সবাই খেয়াল রাখবেন। প্রচলিত আছে হজরত শাহপরান এর মাজার টিলায় উঠানামার জন্য তৈরি এই সিঁড়িটি মুঘল আমলে নির্মিত। মাজারের পশ্চিম দিকে দেখতে পাচ্ছেন একটি মসজিদ রয়েছে। মাজার টিলার অল্প দূরত্বে রয়েছে নারী পর্যটকদের জন্য একটি ঘর, বিদেশি পর্যটকদের বিশ্রামাগার এবং অজু গোসলের জন্য একটি পুকুর। সিলেট শহরের যে কোনো প্রান্ত থেকে রিক্সা, অটোরিক্সা কিংবা সিএনজি ভাড়া করে সহজে আপনারা মাজারে ঘুরে যেতে পারেন। মাজার এরিয়া ঘুরে আমরা এখন চলে যাব আমাদের নেক্সট গন্তব্যে। ভ্রমণের সময় আপনাকে অবশ্যই আপনার প্ল্যান অনুযায়ী প্রপারলি ভ্রমণ করতে হবে। তা না হলে আপনি ভ্রমণের সময় টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন না। তাই আমাদের আজকের মূল গন্তব্য জাফলং, এবং সেই জাফলংয়ের উদ্দেশ্যেই আমরা আবার রওনা হয়ে গেলাম। পথে যেতে যেতেই আমাদের চোখে পড়ল জালালাবাদ সেনানিবাস এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। জালালাবাদ সেনানিবাস সিলেটে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি সেনানিবাস। ক্যান্টনমেন্ট এরিয়াগুলো আসলে অনেক সুন্দর এবং গোছানো থাকে, যেটি দেখতে আসলেই খুব ভালো লাগে। জালালাবাদ সেনানিবাসে যৌথ বাহিনীর সামরিক হাসপাতাল, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড অবস্থিত। সেনানিবাসের সৌন্দর্য দেখতে দেখতে আমরা আবার এগিয়ে যাই আমাদের গন্তব্য জাফলংয়ের দিকে। আমরা আজকে সিলেট থেকে রওনা হয়েছি জাফলংয়ের উদ্দেশ্যে। আমাদের যেতে যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। এই 2 ঘন্টা সময়কে আজকে অনেকটুকুই কমিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করছি আমাদের আজকের ব্লগ জাফলং। এই চলার পথে আমরা কিভাবে গিয়েছিলাম জাফলং, কী কী জিনিস দেখেছি এবং আপনারা কী কী জিনিস দেখবেন, আপনাদের জাফলং ভ্রমণে কী কী প্ল্যান রাখতে পারেন, সব বিস্তারিত জিনিস, সব বিস্তারিত তথ্য আপনাদেরকে এই ব্লগে দেওয়ার চেষ্টা করব। আমরা আজকে যেই সিএনজি দিয়ে জাফলং যাচ্ছি, আজকে সারাদিন ঘোরা এবং যে স্পটগুলো আমরা আজকে যাব সব স্পটগুলোতেই আমরা ভিজিট করব আমাদের যতক্ষণ সময় প্রয়োজন। সেজন্য আমাদের এই সিএনজিকে
ভাড়া দিতে হবে 1800 টাকা। সিএনজির তথ্য আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমাদের প্ল্যানে আজকে লালাখাল নেই, এটি হচ্ছে সেই লালাখাল। জাফলং যাওয়ার পথেই আপনারা লালাখালের এই দৃশ্যটি দেখতে পারবেন। পানির কালারটি একটু লক্ষ্য করুন, সত্যিই অসাধারণ। দূর থেকেই পানির কালার এবং দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখতে দেখতে আমরা শ্রীপুর চা বাগান এরিয়াতে চলে আসছি। এটিকে জৈন্তাপুর চা বাগানও বলা হয়। এটি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত। শ্রীপুর ঝর্ণা শ্রীপুর চা বাগানের জন্য অত্যন্ত বিখ্যাত, কারণ এর সৌন্দর্য এবং বাংলাদেশ ভারত সীমান্ত বরাবর এই শ্রীপুর এরিয়াটি অবস্থিত। আপনারা যারা জাফলং ভ্রমণে আসবেন তারা অবশ্যই এই শ্রীপুর চা বাগানে ভিজিট করে যাবেন। তা না হলে আপনার এই জাফলং ভ্রমণটি অপূর্ণ থেকে যাবে। কারণ হচ্ছে জাফলং 0 পয়েন্ট থেকে শ্রীপুর পিকনিক সেন্টার মাত্র 850 মিটার দূরত্বেই অবস্থিত। তাই যারা জাফলং ভ্রমণে আসবেন, জাফলংয়ের সৌন্দর্য দেখার পাশাপাশি আপনারা শ্রীপুর চা বাগানের সৌন্দর্য দেখে নিতে পারেন। তাহলে জাফলং ভ্রমণ এবং চা বাগান দেখা দুটোই আপনার একসাথেই হয়ে যাবে। চা বাগানের সৌন্দর্য আসলে একটু অন্যরকম, যেটি আপনি চা বাগানে না আসলে কখনোই সেটি বুঝতে পারবেন না। তাই অবশ্যই আপনারা জাফলং ভ্রমণের পাশাপাশি এই প্ল্যানটি রাখতে পারেন। শ্রীপুরের চা বাগান ঘুরে আমরা এখন চলে যাব আমাদের নেক্সট গন্তব্য জাফলংয়ের দিকে। কিন্তু জাফলং যাওয়ার আগে আপনাদেরকে আরেকটি স্পট দেখাবো, যেটি আপনারা জাফলং যাওয়ার পথেই পেয়ে যাবেন। তাই আপনারা যারা জাফলং আসবেন তারা অবশ্যই এই স্পটগুলো ঘুরে যাবেন। ইতিমধ্যেই আমার ডান পাশে ইন্ডিয়ার মেঘালয়ের বড় বড় পাহাড়গুলো উঁকি দিচ্ছে, আর কিছুক্ষণ পরেই আমরা পাহাড়ের খুব কাছাকাছি পৌঁছে যাব। তার আগেই আমরা খুব সুন্দর একটি চা বাগান পেয়ে যাই, যেটি শ্রীপুর চা বাগান নামেই পরিচিত। তাই আমরা সিএনজিকে দাঁড় করিয়ে চা বাগান দেখার জন্য চলে আসি। সিলেট আসবেন কিন্তু চা বাগান দেখবেন না, সেটা তো হতে পারে না। এখানে আমরা ছবি এবং ভিডিও নিব। আপনারাও এই জায়গাটিতে ছবি এবং ভিডিও নিতে পারেন, কারণ এই জায়গার ছবি এবং ভিডিও দুটি ভালো হচ্ছিল। চা বাগান ঘুরে আমরা চলে যাব আমাদের নেক্সট গন্তব্যে, কিন্তু সেটি জাফলং না, সেটি হচ্ছে বাংলাদেশের অন্যতম স্থলবন্দর তামাবিল বর্ডার, যেটি তামাবিলে অবস্থিত। আর তামাবিল হচ্ছে বাংলাদেশের সিলেট অঞ্চলের সীমান্তবর্তী একটি এলাকা, যা জাফলং যাবার 8 কিলোমিটার আগেই অবস্থিত। আর সিলেট শহর থেকে 54 কিলোমিটার দূরে অবস্থিত এই তামাবিল, এবং বাংলাদেশ এবং ভারতের মেঘালয় রাজ্যের মধ্যে অবস্থিত এই তামাবিল। তামাবিল থেকে সরাসরি ভারতের পাহাড়, পর্বত, ঝর্ণা এবং জলপ্রপাত দেখা যায়। তাই আমরা আমাদের সিএনজি নিয়ে আমরা তামাবিল বর্ডারে চলে আসি। আর এখানে আসতেই দেখতে পেলাম ইন্ডিয়া থেকে প্রচুর ট্রাক আসছে, যা কয়লা এবং সাদা পাথর সহ অন্যান্য পাথর এই স্থলবন্দর দিয়েই ইন্ডিয়া থেকে আমদানি করা হয়, যা সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্থলপথের মাধ্যমে সরবরাহ করা হয়। সামনে আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আর ওই পাশে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে ইন্ডিয়ান। তারাও আমাদের মতো এই তামাবিল বর্ডার দেখতে আসছে। বর্ডার এরিয়াগুলোতে তেমন কিছু দেখার নেই, শুধু এখানকার কার্যক্রমগুলো আপনি দেখতে পারবেন। দুই দেশের ভিতরে যোগাযোগ ব্যবস্থা কিভাবে হচ্ছে, আমদানি রপ্তানি কিভাবে হচ্ছে, এই দৃশ্যগুলো কিছুটা আপনি বর্ডার এরিয়াতে আসলে দেখতে পারবেন। তাছাড়া আপনি সীমানা পার হয়ে অন্য দেশে যেতে পারবেন না যদি আপনার ভিসা না থাকে। তামাবিল বর্ডার এরিয়া থেকে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম, এখান থেকে
ইন্ডিয়ার খুব ভেতরের ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। ইন্ডিয়ার জনগণ, ইন্ডিয়ার সেনাবাহিনী, বর্ডার গেট এবং আশেপাশের বাড়িঘর, দূরের মেঘালয়ের পাহাড় আর বিভিন্ন ট্রাক, এগুলোই মূলত বর্ডারের অংশ। বাংলাদেশ ইন্ডিয়ার পিলার 1275, এক পাশে বাংলাদেশ আর অন্য পাশে হচ্ছে ইন্ডিয়া। আপনারা যারা জাফলং ঘুরতে আসবেন তারা অবশ্যই তামাবিল বর্ডার ঘুরে যাবেন, কারণ জাফলংয়ের অনেক কাছেই এই তামাবিল বর্ডার অবস্থিত। তাই যেহেতু আপনারা জাফলং আসবেন, তাই এই সুযোগে এই বর্ডার এরিয়ার পরিবেশ, বর্ডার দেখার একটি এক্সপিরিয়েন্স খুব সহজেই আপনি নিতে পারবেন। বেশ কিছুক্ষণ বর্ডার এরিয়ায় ঘুরে আমরা এখন চলে যাব আমাদের আজকের গন্তব্য জাফলংয়ে। জাফলং প্রবেশ করার শুরুতেই আমরা আমাদের পর্যটন এরিয়ার বেশ কিছু কমন জিনিস দেখতে পাচ্ছি। বিভিন্ন দোকানপাট, দূরের মেঘালয়ের পাহাড়, মানুষজনের আনাগোনা আর পর্যটন এরিয়ায় যেই দোকানগুলো থাকে। আমরা অলরেডি জাফলংয়ের ভেতরে চলে আসছি। সিএনজি রেখে আমরা সামনে চলে আসি, আর সামনে আসতেই আমরা ঠিক এরকম একটি ভিউ পেয়ে যাই, যেটি সত্যিই অসাধারণ। জাফলং সত্যিই অসাধারণ। আপনি না আসলে জাফলংয়ের সৌন্দর্য বলে বোঝানো যাবে না। একই সাথে পাহাড় এবং দূরের ডাউকি শহরের দৃশ্য বাংলাদেশের এই স্থান থেকে দাঁড়িয়ে দেখতে সত্যিই আমার কাছে খুব ভালো লাগছে। আমরা এই রাস্তা ধরেই নিচে চলে যাব জাফলংয়ের জিরো পয়েন্টে, যেখান থেকে দেখব জাফলংয়ের আসল সৌন্দর্য। যাওয়ার পথেই আপনারা হাতের বাম পাশে এরকম বেশ কিছু দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা শপিং করে নিতে পারেন। এখানে অনেক দোকানেই আপনারা ইন্ডিয়ার জিনিসপত্র পাবেন, তাই এখান থেকে আপনারা সেগুলো কিনে নিয়ে যেতে পারেন। জাফলং প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত। সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্তে অবস্থিত এই জাফলং। এই পথ ধরেই আমাদেরকে নিচের দিকে যেতে হবে, তাহলে আমরা পাবো জাফলংয়ের জিরো পয়েন্ট। তার আগে আমি আপনাদেরকে অন্য আরেকটি জায়গা দেখাতে চাই, যেখান থেকে আপনারা ভারতের ডাউকি শহরের সুন্দর একটি ভিউ পেয়ে যাবেন। জিরো পয়েন্ট যাওয়ার আগে ডান পাশে এই স্থানটি অবস্থিত। এখান থেকে আপনারা ভারতের ডাউকি শহরের সুন্দর একটি দৃশ্য পাবেন, এবং অবশ্যই এখানে বসে ডাউকি শহর নিয়ে আপনারা ছবি তুলতে পারেন আর কিছুক্ষণ দাঁড়িয়ে এই প্রকৃতির সুন্দর একটি দৃশ্য উপভোগ করতে পারেন। তবে অবশ্যই আপনারা এই ডাউকি শহরের দৃশ্যটি দেখে যাবেন। আমরা এখানে কিছু ছবি নিয়ে এবং কিছু ভিডিও নিয়ে আমরা চলে যাই জাফলংয়ের জিরো পয়েন্টের দিকে। জাফলংয়ের জিরো পয়েন্টের দিকে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটি স্থান দেখাবো, যেখান থেকে জিরো পয়েন্ট সহ ভারতের সীমানা এবং বাংলাদেশের অন্যতম স্থান জাফলংয়ের সৌন্দর্য আপনি একবারে এক স্থান থেকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য। জাফলংয়ে এসে জাফলং জিরো পয়েন্ট এই স্থানটিতে ছবি নিতে পারেন, এবং এই স্থান থেকে জাফলংয়ের নিচের ভিউটিও অসাধারণ। এক এক ঋতুতে জাফলংয়ের সৌন্দর্য আসলে এক এক রকম। তাই আপনি যে কোনো সময় জাফলং আসেন না কেন, আপনাকে জাফলং কখনো হতাশ করবে না। জিরো পয়েন্ট যাওয়ার আগেই হাতের বাম পাশে আমরা একটি রোড দেখতে পাই। জাস্ট ওই রোড ধরে আপনি যদি উপরে চলে আসেন, ঠিক এই স্থানটি আপনারা পেয়ে যাবেন। আর কিছুক্ষণ আগে
আমি যে কথাগুলো বলছিলাম, যে স্থান থেকে আপনারা জাফলংয়ের সুন্দর একটি ভিউ পাবেন, এটি হচ্ছে সেই স্থান। আমি এখানে না আসলে জাফলংয়ের আসল সৌন্দর্যই হয়তো মিস করে ফেলতাম। আমি জাস্ট আপনাদেরকে এখান থেকে জাফলংয়ের 0 পয়েন্টের ভিউ এবং ইন্ডিয়ার সীমানার যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে এবং ডাউকি শহরের যে দৃশ্য সত্যি অসাধারণ। তাই আপনারা যারা জাফলং ভ্রমণে আসবেন তারা অবশ্যই এই স্থানটিতে আসবেন এবং এখানে এসে জাফলংয়ের যে আসল সৌন্দর্য এবং ডাউকি শহর, পাশাপাশি 0 পয়েন্ট এবং ইন্ডিয়ার মেঘালয়ের যে পাহাড়ের সৌন্দর্য, তারা অবশ্যই এই স্থানটিতে এসে এটি উপভোগ করতে পারবেন। বাংলাদেশের সীমান্তবর্তী যে এরিয়াগুলো আছে তার ভিতরে জাফলং অন্যতম। আর বাংলাদেশের সীমান্তবর্তী এরিয়াগুলোতে আপনি ঘুরতে গেলে আপনার ভেতরে একটি আফসোস সবসময় কাজ করবে। আর সেই আফসোসের কারণটা হচ্ছে দূরে যে দেখতে পাচ্ছেন বড় বড় পাহাড়গুলো, এই সবগুলোই ইন্ডিয়ার ভেতরে অবস্থিত। যে কারণে দূর থেকেই আমাদেরকে এই সৌন্দর্যটা উপভোগ করতে হয়, যে কারণে আমরা এটার কাছে যেতে পারি না। তাই এই এরিয়াগুলোতে ঘুরতে আসলে এই আফসোসগুলো আসলেই থেকে যায়। তারপরও আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে চাই, তাই বারবার পর্যটন এরিয়াগুলোতে পর্যটকরা ভিড় করে প্রকৃতির সৌন্দর্য দেখার জন্যে। এই স্থান থেকে জাফলংয়ের 0 পয়েন্টের সম্পূর্ণ ভিউ দেখে আমরা এখন চলে যাব জাফলংয়ের 0 পয়েন্টে, যেখান থেকে খুব কাছ থেকে মেঘালয়ের পাহাড়, ডাউকির ঝুলন্ত ব্রিজ এবং ইন্ডিয়ার সীমানা, জাফলংয়ের স্বচ্ছ পানি, জাফলংয়ের পাথর সব কিছুই উপভোগ করব। বর্ষার সিজনে নদীতে অনেক পানি থাকার কারণে 0 পয়েন্টে খুব কাছাকাছি যাওয়া যায় না। এখন যেহেতু বর্ষা সিজন শেষ হয়ে গিয়েছে, তাই নদীতে পানি কম এবং আমরা 0 পয়েন্টের খুব কাছাকাছি যেতে পারবো। যেটা আগেই বললাম, জাফলংয়ের এক এক ঋতুতে এক এক সৌন্দর্য, এখন যেরকম একরকম সৌন্দর্য এবং বর্ষা সিজনেও এটার সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। পাশাপাশি জাফলংয়ে অবস্থিত একমাত্র ঝর্ণা মায়াবী ঝর্ণা, যেটি আমাদের আজকের প্ল্যানে থাকবে না, কিন্তু আপনারা যদি বর্ষার সিজনে আসেন বা যখন পানি থাকে তখন অবশ্যই মায়াবী ঝর্ণা ঘুরে যাবেন। আমরা যেহেতু জানতে পেরেছি এখন ঝর্ণায় পানি নেই বা খুবই কম, তাই আমরা আর ঝর্ণায় আজকে যাব না। 0 পয়েন্টের সিঁড়িগুলো পার হয়ে আমরা এখন একদম 0 পয়েন্টের দিকেই এগিয়ে যাচ্ছি এবং নিচেও আপনারা বেশ কিছু দোকান পেয়ে যাবেন, যেখানে আপনারা ভারতের অনেক জিনিসপত্র পাবেন। আর 0 পয়েন্টের দিকে যাওয়ার এই রাস্তায় শুধু পাথর আর পাথর। আসলে পাথরের উপর দিয়ে চলাচল করাটা খুবই অসুবিধা হচ্ছিল, কিন্তু 0 পয়েন্টের সৌন্দর্য চোখের সামনে, সেটি দেখার জন্যই এত কষ্ট করে এই 0 পয়েন্টে আসা। দূরের যেই সবুজ টিনের ঘরটি দেখতে পাচ্ছেন, এটি ইন্ডিয়ায় অবস্থিত। আর পাশে বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে, যেটি বাংলাদেশে অবস্থিত। আপনারা যারা অফ সিজনে আসবেন বা বর্ষার সিজন ছাড়া আসবেন, তারা ঠিক এভাবেই পাথরের রাস্তা ধরেই 0 পয়েন্টের দিকে যেতে হবে। সাথে বাম পাশে ডান পাশে বেশ কিছু দোকান পেয়ে যাবেন, যেখানে বিভিন্ন খাবারের জিনিস পাবেন, ইন্ডিয়ার জিনিস পেয়ে যাবেন। খুব কম দামে আপনারা এখান থেকে জিনিসপত্র কিনতে পারবেন। দূরে ইন্ডিয়ার ক্যাম্প দেখা যাচ্ছে, আর পাশে এখানে বাংলাদেশের ক্যাম্প। বর্ডার এরিয়াতে আসলে আসলে এই দৃশ্যগুলো সবসময় দেখা যায়। সীমান্তবর্তী এরিয়া যেহেতু, তাই এখানে সতর্কতা অন্যান্য স্থান থেকে অনেক বেশি, কারণ এখানে সতর্ক না থাকলে দুই দেশের সীমান্ত এরিয়ার নিরাপত্তা সেভাবে বজায় থাকে না, বা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা একটি প্রশ্ন থেকে যায়, যে কারণে দুই দেশের সীমান্তবর্তী এরিয়াগুলোতে নিরাপত্তার ব্যবস্থা সর্বোচ্চ লেভেলেই রাখা হয়।
দেখতে দেখতে আমরা একদম জিরো পয়েন্টের কাছাকাছি চলে আসছি। আর জিরো পয়েন্টে এসেই যেটি প্রথম চোখে পড়ল, বাংলাদেশের মানুষের পাশাপাশি ইন্ডিয়ার লোকজনও এই এরিয়াগুলোতে ঘুরতে আসছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ডাউকির ঝুলন্ত ব্রিজ, জাফলংয়ের পাথর, আর ইন্ডিয়ার পাশে বেশ কিছু বোট দেখা যাচ্ছে, যেটি দিয়ে শুধু ইন্ডিয়ার লোকজনই ওই এরিয়াটি ঘুরতে পারবে। আর এপাশে বাংলাদেশের জনগণ যারা আছে, যারা পর্যটক আছে, তারা এপাশ থেকে জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করছে। সীমান্তবর্তী এরিয়ার বেশ কিছু সাইনেজ এখানে আছে। সীমানার কাছাকাছি কেউ আসলেই তারা সীমানার কাছাকাছি আসতে না করছে। তাই আপনারা যারা জাফলংয়ের এই এরিয়াগুলোতে ঘুরতে আসবেন, অবশ্যই সতর্ক থাকবেন যেন আপনি সীমানার কাছাকাছি চলে না যান। দূর থেকেই যতটুকু যাওয়ার আর নিয়ম আছে ততটুকুর ভেতরে থেকেই হচ্ছে আপনার সৌন্দর্য উপভোগ করবেন। দূরে ইন্ডিয়ার জনগণ দেখা যাচ্ছে, পর্যটকদের দেখা যাচ্ছে, তারাও এই সীমানায় আসছে, সীমান্তবর্তী এরিয়াগুলোতে আসছে ঘোরার জন্যে। ইন্ডিয়ার ঝুলন্ত ব্রিজ, ডাউকি ব্রিজ, খুব কাছ থেকে এখান থেকে দেখা যায়। এর সৌন্দর্য আসলেই অসাধারণ। জাফলং জিরো পয়েন্টের সৌন্দর্য আপনি এখানে না আসলে এটার আসল সৌন্দর্য আসলে বোঝানো মুশকিল। এই পাশে বাংলাদেশে যারা পর্যটক আছে তারা এই পাশগুলোতে সৌন্দর্য উপভোগ করছে। জাফলংয়ের জিরো পয়েন্টে আপনারা বেশ কিছু স্থান পেয়ে যাবেন বসার জন্যে। এখানে কিছু টাকার বিনিময়ে আপনারা এই স্থানগুলোতে বসতে পারবেন, বিশ্রাম নিতে পারবেন এবং এখানে বসে জাফলং জিরো পয়েন্টের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সীমানা ঘেঁষেই বিএসএফের ক্যাম্প দেখা যাচ্ছে। আর আজকে মনে হচ্ছে ইন্ডিয়ার পাশের পর্যটক সংখ্যা অনেক বেশি। তাছাড়া সেই তুলনায় বাংলাদেশের পর্যটক সংখ্যা তার থেকেও অনেক গুণ বেশি। সবাই আসছে আসলে সীমান্তবর্তী এই এরিয়া জাফলং জিরো পয়েন্টের সৌন্দর্য উপভোগ করার জন্যে। জাফলং এসে সত্যি অনেক ভালো লাগছে। আপনারা যারা এখনও প্ল্যান করছেন জাফলং আসবেন কি না, জাফলংয়ের সৌন্দর্য নিয়ে কোনো ধরনের দ্বিধা না থেকে এখনই প্ল্যান করে ফেলুন জাফলং ঘোরার জন্যে। সীমান্তবর্তী এরিয়াগুলোতে আগে যেটা বললাম, চারপাশেই ইন্ডিয়ার পাহাড়, আমার ডান পাশে এবং বাম পাশে দুই পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সবগুলোই ইন্ডিয়ায় অবস্থিত। আর সামনে যে সমতল ভূমিগুলো আছে এগুলো বাংলাদেশে অবস্থিত। দূরের ডাউকি ব্রিজ সত্যি অসাধারণ, দুই পাহাড়ের মাঝখানে এই ডাউকি ঝুলন্ত ব্রিজটি। আপনারা জাফলং আসলে এই ঝুলন্ত ব্রিজটি দেখতে পারবেন। আর সামনে তো অনেক পাথর দেখতে পাচ্ছেন। এগুলোই ছিল জাফলংয়ের মূল সৌন্দর্য, যেটি খুব কাছ থেকে আমরা আজকে উপভোগ করলাম। আবার সেই পথ ধরেই আমরা ব্যাক করব। জাফলং ঘুরে আমরা এখন চলে যাব সিলেট, মানে সিলেট শহরে। সিলেট শহরে যেতে আমাদের আবার সময় লাগবে 2 ঘন্টার মতো। আর সিলেট গিয়েই আমরা আপনাদেরকে দেখাবো হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। যেহেতু আগামীকাল খুব সকালে আমরা আবার ব্যাক করব, তাই আজকে রাতেই আমরা মাজারের অংশটুকু ঘুরে দেখব, মাজারের ভেতরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের আজকের দিনের লাস্ট স্পট। মাজারটি দরগা রোডে অবস্থিত। আর এই রোডেই আপনারা অনেক ধরনের আবাসিক হোটেল পেয়ে যাবেন এবং এই হোটেলগুলোতেই আপনারা রাত্রি যাপন করতে পারবেন। পাশাপাশি এখানে অনেক ধরনের খাবারের হোটেলও আছে। তাই সিলেট এসে থাকার জন্য অন্যতম একটি স্থান হচ্ছে এই দরগা রোড এবং রোডের একদম সম্মুখেই অবস্থিত হচ্ছে মাজার গেট। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সমাধিকে দরগা টিলা বলে অভিহিত করা হয়। টিলার উত্তর প্রান্তের প্রাচীর বেষ্টিত স্থানে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সমাধি অবস্থিত। 4 কোণে 4টি উঁচু স্তম্ভ দ্বারা তা নির্মিত এবং ভেতরে একটি মসজিদ রয়েছে। দক্ষিণে একটি উঁচু স্থানে গম্বুজ বিশিষ্ট ঘড়িঘর নামে একটি দালান দেখতে পাওয়া যায়। মাজারের ভেতরে একটি বেশ বড় পুকুর রয়েছে। পুকুরে বড় বড় গজার মাছ দেখা যায়
এবং গজার মাছের সংখ্যা কয়েকশোর মতো হবে। আপনারা যারা মাজারে যাবেন তারা অবশ্যই এই জিনিসটি দেখে আসবেন। তাছাড়া ভেতরে অনেক মানুষ মাজারের ভেতরে এভাবে শুয়ে আছে এবং ভেতরে প্রচুর কবুতর দেখা যায় এবং অনেকেই মসজিদে নামাজ পড়ছে, কেউ পুকুরে গজার মাছ দেখতে যাচ্ছে। সত্যি অন্যরকম একটি অনুভূতি। সিলেটে আসলে অবশ্যই মাজার এরিয়াগুলো আপনারা ভিজিট করবেন, ভালো লাগবে। এটি সেই পুকুর কথা আপনাদেরকে বলেছিলাম যেখানে বড় বড় গজার মাছ দেখা যায়। সবাই পাশে দাঁড়িয়ে সেই মাছ দেখারই চেষ্টা করছে। এটি ছিল আমাদের আজকের লাস্ট স্পট। জাফলং ভ্রমণে আসলে আপনারা এই স্থানগুলো অবশ্যই ঘুরে দেখবেন। জাফলং ভ্রমণের আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্যে। আর আজকে রাতের খাবারটি আমরা 5 ভাই রেস্টুরেন্টেই করব বলে সিদ্ধান্ত নেই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে এক্সপ্রেস এক্সপ্লোরের সাথেই থাকবেন।